বক্তব্য, দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে এবং প্রধানমন্ত্রী নিজে দুর্নীতির বিরুদ্ধে লড়াই না, দুর্নীতির সঙ্গে আপোষ করে চলছেন বলেই আজকে ভারতবর্ষে দুর্নীতির নামক বিষয়টা আজকে এইভাবে প্রকাশ পাচ্ছে। একটার পর একটা ঘটনায় দুর্নীতি। মোদীজি নিজের দুর্নীতির সঙ্গে যুক্ত। ইলেকট্রাল বন্ড তার প্রমাণ। ইলেকট্রাল বন্ডে কি দেখবে আমরা? 4 লক্ষ কোটি টাকা ভারতীয় সম্পদ কয়েকটা ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়েছে। 4 লাখ কোটি টাকা। দেখা যাচ্ছে সেই সমস্ত কোম্পানিগুলো চাঁদা দিচ্ছে কাকে? ডোনেশন দিচ্ছে কাকে? বিজেপি পার্টিকে। ইলেকট্রাল বন্ডের মতন এত বড় দুর্নীতি এই ভারতবর্ষে কোনো সরকার করেনি। ইলেকট্রাল বন্ডের নামে যেভাবে টাকা আদায়, মানে টাকা তোলা হয়েছে, তোলা বাসদের মতন টাকা তোলা হয়েছে, তা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা বলে আমি মনে করি। তো সেরকম ইলেকট্রাল বন্ড দুর্নীতির একটা খুব বড় একটা বিষয়, যেটা মোদী সরকার ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। ঠিক একইভাবে আমি আবার চ্যালেঞ্জ করছি পিএম কেয়ার্স ফান্ড। এই পিএম কেয়ার্স ফান্ড ভারতবর্ষের মোদীর নেতৃত্বে দুর্নীতির আরেকটা অঙ্গ, আরেকটা বড় আধার। ইলেকট্রাল বন্ড এবং প্রাইম মিনিস্টার ফান্ড, এই দুটোর মধ্যে দিয়ে মোদী এবং বিজেপি পার্টি লক্ষ লক্ষ কোটি টাকা কামাই করেছে। আজ না হয় কাল এগুলো প্রমাণ হবে। ছোট্ট একটা সুপ্রিম কোর্টের ধাক্কাতে দেখলেন না কি হয়ে গেল? আপনারা কি কেউ জানতেন বিজেপি পার্টি ভয় দেখিয়ে টাকা আদায় করে? যে কোম্পানির কাছ থেকে চাঁদা নিচ্ছে সেই কোম্পানির কাছে 7 দিন আগে ইডি গেছে, সিবিআই গেছে, তারপরে সে চাঁদা দিচ্ছে, তারপরে সে কাজ পাচ্ছে। ওর অদ্ভুত লিঙ্কের সব। কি করে জানলাম আমরা? সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিদের হস্তক্ষেপ দেবে। ঠিক একইভাবে প্রাইম মিনিস্টার কেয়ার্স ফান্ড আরেকটা ধাঁধলির জায়গা, আরেকটা দুর্নীতির সব থেকে বড় হাতিয়ার। কারা সেখানে চাঁদা দেয়, কোন রাষ্ট্রের কোন লোক সেখানে টাকা দেয়, কেউ জানবে না, শুধু প্রধানমন্ত্রী ছাড়া আর কারো জানার অধিকার নাই। নিজের মতো কাজ করছে, বিরোধীদের নিশানা প্রতিরক্ষা করছে। ইডি, সিবিআই আর ইনকাম ট্যাক্স বিজেপি পার্টির ত্রিশূলের 3টে অঙ্গ। না হলে 25 জন বিরোধী দলের নেতাকে 2014 থেকে 2024 অর্থাৎ বিজেপি জমানায় অভিযুক্ত করা হলো, তাদেরকে সবকে ছেড়ে দেওয়া হলো, কারণ তারা তৃণমূলে বিজেপিতে জয়েন করলো। বিজেপি পার্টিতে জয়েন করা মানে সব অপরাধ থেকে তুমি মুক্ত হয়ে গেলে, তোমার দেহে আর কোনো অপরাধের গন্ধ থাকবে না। এই যে ওয়াশিং মেশিন, সেই ওয়াশিং মেশিন মালিক হচ্ছে কেন্দ্রের আজকের ক্ষমতাধারী দল। আর সেই ওয়াশিং মেশিনের মধ্যে জামা কাপড় ধোয়ার জন্যে যা যা করণীয় তা করা হবে। প্রথমে ভয় দেখানো হবে, তারপরে আত্মসমর্পণ করানো হবে, তারপরে খালাস করে দেওয়া হবে। দাদা, কেন্দ্র পশ্চিমবঙ্গ থেকে পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের একটা বর্ডার আছে, আপনারা জানেন। এই বর্ডারকে পোরাস বর্ডার বলা হয়, অর্থাৎ বর্ডার যাতায়াত করতে বড় রকমের সমস্যা যারা যাতায়াতকারী তাদের হয় না। ফলে দুর্বৃত্তরা এখানে অপরাধ করে বাংলাদেশে অপরাধ করে এখানে, এবং এই দুর্বৃত্তরা আজ ভারত বাংলাদেশ বর্ডার দিয়ে আসতে গেলে দীর্ঘদিন ধরে চলছে। কখনো জাল টাকা, ড্রাগ, নারী পাচার সবকিছু হয় এখানটায়, অস্ত্র পাচার সবকিছু। যেখানে প্রশাসন যত দুর্বল সেখানে তার প্রভাব বাড়বে। পশ্চিমবঙ্গের প্রশাসন দুর্বল। পশ্চিমবঙ্গের প্রশাসনের একটাই কাজ তৃণমূলের সেবা করা, তাই এখানটায় অন্য কাজে তাদের মন দিতে হয় না। তাই এখানে দুর্বৃত্ত সন্ত্রাসবাদীদের আড্ডা তো বাড়বেই। এই যে ভোট এসছে, আমাদের ডিআইজি সাহেব তিনি সেখান থেকে চলে আসছে রেজিনগরে। আজকে রেজিনগর থানায় ডিআইজি সাহেব বা এই মুর্শিদাবাদের পুরনো এসপি তিনি সেখানে মিটিং করতে আসছেন। কি করে ভোট লুট করা হবে, কি করে ছাপ্পা মারা হবে, কি করে ভয় দেখানো হবে। তৃণমূলের সব বাহিনী থেকে আজকে আলোচনা করবেন, তৃণমূলের বাহিনীর মস্তানদের সঙ্গে তিনি বৈঠক করবেন। তো এই যদি পুলিশের কাজ হয় তাহলে স্বাভাবিকভাবেই সেই রাজ্যে সন্ত্রাসবাদ তো বাড়বেই। আমাদেরকে যায় আসে না এগুলোতে। ভারতবর্ষের মানুষের মতামতকে অগ্রাহ্য করার এই যে ধৃষ্টতা, এই যে ঔদ্ধত্য, ভারতবর্ষের মানুষ তো জবাব দেবে। চতুর্থবার 4000 বার হোক, সেটা বড় কথা নয়।
মোদী তো আগামী 1 বছরের জন্য তার রোড ম্যাপ করে দিয়েছেন, আগামী 1000 কি বছর ধরে কি কি করতে হবে। আরে এখন কি করতে হবে বল রে ভাই? এখন যে রুটি নাই, বেকারত্ব বাড়ছে, কৃষকের ফসলের দাম নাই, এগুলো নিয়ে কথা বলো। 4 বছর কেন 400 বছর তুমি প্রধানমন্ত্রী থাকো, কিন্তু আজকের দিনে মানুষের সমস্যা নিয়ে কথা বলার দায়িত্ব কার? মানুষের সমস্যা সমাধানের দায়িত্ব কার? সেখান থেকে এড়িয়ে গিয়ে মানুষকে বিভ্রান্ত করার এই যে একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, একটা মনে মনে ঢুকিয়ে দিচ্ছে যে আমি ছাড়া কেউ নাই, এটা একটা পরিকল্পিত নির্বাচনের আগে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার করছে, মনস্তাত্ত্বিক লড়াই শুরু করে দিয়েছে। অর্থাৎ মানুষের মতামতের কোনো গুরুত্ব নেই এখানে। মোদি যা ভাবছে, বিজেপি যা ভাবছে তাই হতে চলেছে। অদ্ভুত ব্যাপার, ভারতবর্ষের রাজনীতিতে এই জিনিস ছিল না। একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, মনস্তাত্ত্বিক লড়াই করছে ভারতবর্ষের মানুষের স্বাধীনভাবে ভাবনার অধিকার আছে কি নাই সেটা আগামী দিনে ভাবতে হবে। দাদা এবার দেখবেন আমি দেখছি বলছে অনেক জায়গাতেই চড়ক পুজোর আমন্ত্রণ আমার কাছে এসেছে। এই চড়ক পুজো মূলত একটা গ্রামীণ উৎসব। চড়ক পুজোর সঙ্গে শহরাঞ্চলের মূলত যে উৎসব দুর্গাপুজো বা কালী পুজো তার একটু দূরত্ব আছে। চড়ক পুজো, নীল পুজো, হাজরা পুজো সব মিলিয়ে এই গাজন, শিবের গাজনের এই সময়টাই আমরা গ্রামে গ্রামে বাংলার সংস্কৃতিকে ধরে রাখার একটা অদ্ভুত প্রচেষ্টা লক্ষ্য করে থাকি। চড়ক যারা অংশগ্রহণ করে, যারা চড়ক পুজোয় যারা অংশগ্রহণকারী, যাদেরকে সন্ন্যাসী বা ভক্ত বলা হয়, তারা কিন্তু কৃচ্ছ সাধনের মধ্য দিয়ে কিন্তু কয়েকটা দিন পালন করে। চৈত্র সংক্রান্তি ও তারপর পয়লা বৈশাখ, এই সময়টা, কারণ চড়ক পুজো শেষ হবে, পয়লা বৈশাখ শুরু হয়ে যাবে, নতুন বছর শুরু হয়ে যাবে। তো গ্রাম বাংলার মানুষ মানে দেব শক্তির কাছে প্রার্থনা করতো, এখন সবাই তো আর করে না। তাদের যেন ফসল ভালো হয়, তাদের যেন জীবনে সুখ আসে, স্বাচ্ছন্দ্য আসে। এবং দুটো ক্ষেত্রে কিন্তু উপবাস এবং কৃচ্ছ সাধন আছে। দুটো ক্ষেত্রে কি বললাম, মনে করুন কিছুদিন আগে রমজান পালিত হলো, সেখানেও সে উপবাস কৃচ্ছ সাধন। এখানেও দেখছি সেরকম উপবাস বা কৃচ্ছ সাধন, হয়তো 1 মাস নয়, কয়েকদিনও তারা করছে। এবং উভয় ক্ষেত্রেই লক্ষ্য একটাই, যে দেবাদিদেবদের আশীর্বাদ হাসিল করা। এখানে যেটা আশীর্বাদের জন্য করে, কোথাও সেটাকে তৌফিক বলা হয়, দোয়া বলা হয়। বড় ভাবলেই ভালো লাগবে যে এই বাংলায়, এই দেশে কত না সংস্কৃতি, কত না ভাবনা, কত না মানুষের ধর্মীয় আচরণ আছে। তাই ডেকেছে, তাই গেছে, আর কিছু না। দাদা